আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডাইং রেসিপি ক্যালকুলেশন শেড। যেটা আমরা অনেকগুলো থিওরি ক্লাস নিয়ে ফেলেছি, আজকে আমরা ল্যাব ডিপ সম্পর্কে একটু আলোচনা করব, ল্যাব ক্লাস মেইনলি। তো আমরা ল্যাব ক্লাস প্র্যাকটিক্যাল করার আগে আমাদের একটা বেসিক ধারণা থাকা দরকার যে আসলে আমরা কিভাবে ডাইং করি, ডাইং রেসিপিগুলো কিভাবে করা হয়, ল্যাব ডিপ কিভাবে করা হয়, এই জিনিসগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম যেটা জানবো সেটা হচ্ছে ল্যাব ডিপ সম্পর্কে। আমরা অলরেডি গত ক্লাসের মধ্যে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম যে ল্যাব ডিপটা কি। আজকে আমরা একটু নতুন করে শুরু করি যে আসলে ল্যাব ডিপটা আসলে কি। কারণ ধারণা আছে ল্যাব ডিপ কি আসলে? স্যার আলামিন বলতে পারো ল্যাব ডিপ কি? স্যার ল্যাব ডিপ তো কত সুন্দর করে হ্যাঁ বলো। আজকে আমরা আলোচনা করতেছি ল্যাব ডিপটা হচ্ছে স্যার যে আমি যেভাবে গতবার যেভাবে বলছিলাম ওইভাবে হচ্ছে ওই যে বায়ার যে একটা স্যাম্পল দেয়, ওইটা হচ্ছে ইয়ে করার জন্য যে ওইভাবে আমার হচ্ছে ওই জিএসএমটা ওই কালারটা হ্যাঁ ফ্যাব্রিকটা এটা মেনশন করে দেওয়া হয় যে ওইটা ওইভাবে ল্যাবে প্রথমে এটা করার পর ওরা হচ্ছে বাল্কে হচ্ছে কি করে স্যাম্পল বানায় বানানোর পর ওই শেডটা ইভেন ওই জিএসএমটা কালারটা সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা ইয়ে করে ল্যাবে আবার পরীক্ষা করে করার পরে যদি ঠিকঠাক থাকে তাহলে স্যার বাল্কে দেয় আসলে ল্যাব স্যার এরকম একটা জিনিস। খুবই ভালো বলছো, আমার একটা কাছে ছিল আর কি। তো সর্বপ্রথম বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে ল্যাব ডিপ সম্পর্কে আমরা জানা দরকার। কারণ একটা স্যাম্পল আর এমনি ডাইং করা হয়, স্যাম্পল কিছু রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হলে দেন আমরা বাল্ব করি। ল্যাব টু একটা কথা আছে সবসময় বলে যে ল্যাব টু বাল্ব একটা কথা আছে। গত ক্লাসে এর সময় আমরা আরেকটা জিনিস আলোচনা করছিলাম সেটা হচ্ছে আরএফডি নিয়ে। আরএফডি নিয়ে আলোচনা করছিলাম যে আরএফডিটা আসলে কি। আরএফডিটা প্রথম ready fast রেডি আবার right fast রাইট স্যার রেডি right রাইট fast এখন ডাইং করার জন্য অন্য করি, যেমন আমি বলি আমরা সচরাচর যেটা করি সেটা হচ্ছে কটন ফেব্রিক ডাইং করার জন্য আমরা কিভাবে করি? সাধারণত আমরা কিভাবে করি? রেড ব্যবহার করি, जी सर ready পলিস্টারের জন্য this part ডিসপার্স, जी सर আয়রনের জন্য কিভাবে করি? तो यार आता है सर আয়রনের জন্য কিভাবে করি? that है सर that yes অ্যাসিড। আচ্ছা দেখো এগুলোকে অ্যাপ্লাই করলাম। আর যেহেতু শেডের কথা বলা আছে, শেডের আমরা কোনো সম্পর্ক আছে, শেডের সাথে আমাদের কি আছে বলতো যে লাইট, মিডিয়াম আর ডার্কার, তার সঙ্গে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কি extra cut স্পেশাল শেড বলা হয়। আমাদের ডাইং এর চ্যাপ্টার করার মেইন সূত্র হচ্ছে টোন সূত্র। টোন যদি টোন না চিনি তাহলে আমরা ডাইং এর শেড নিতে পারবো। টোন মিন্স কি আসলে মানে ready সাথে দুটোর সাথে ইউজ সাথে আমরা তিন ধরনের কালার ব্যবহার স্যার করি। কালারের আপাটা হচ্ছে চলছে কালারের যে একটা আপ আছে আমরা জানি যে শেড পার্সেন্টেজ কত ধরনের, তিন ধরনের, কিন্তু আমরা বলি চার ধরনের, লাইট মিডিয়াম এবং ডার্ক শেড এবং হচ্ছে স্পেশাল শেড। এবার রেঞ্জ আমি বারবার বলি সবসময় যেহেতু আমাদের লাইন করা থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ না। 1.6 থেকে 1.5 এবং 1.6 থেকে কত 3 আর হচ্ছে এবং 3 স্যার এগুলোকে বলা হচ্ছে স্পেশাল শেড বলা হয়, ঠিক আছে। এখন আসলে আমরা যেটা বলছিলাম যে ডাইং এর রেসিপি কিভাবে তৈরি করা হয় সেটা কিন্তু আমরা ল্যাব থেকে আমরা খুব সহজে ধারণা দিতে পারি। আমরা অলরেডি জানি যে ডাইং এর তিনটা ক্লাসিফিকেশন আছে। তিনটা ক্লাসিফিকেশন কি কি? ডাইং এর তিনটা ক্লাসিফিকেশন কি কি? ডাইং এর তিনটা ক্লাসিফিকেশন কি কি বলেন? কোনটা স্যার আচ্ছা ডাইং বলি আর হচ্ছে ওয়েট প্রসেসিং ক্লাসিফিকেশন বলি। ওয়েট প্রসেসিং এর তিনটা স্টেপে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রি ট্রিটমেন্ট, একটা হচ্ছে ডাইং আর একটা হচ্ছে ফিনিশিং। জি স্যার কয়টা স্টেজ ওয়েট প্রসেসিং এর? তিনটা স্টেজ। প্রথম ক্লাসে বলছিলাম একটা হচ্ছে প্রি ট্রিটমেন্ট, একটা হচ্ছে ডাইং আর একটা হচ্ছে প্রিন্টিং আর একটা ফিনিশিং। ঠিক আছে আমরা বলছিলাম জি স্যার মনে রাখবো যে ওয়েট প্রসেসিং এর স্টেজ কয়টা? ওয়েট প্রসেসিং স্টেজ কয়টা? তিনটে
এটা কি Pre-treatment, dyeing. প্রি-ট্রিটমেন্ট, এটা হচ্ছে প্রি-ট্রিটমেন্ট, এটা হচ্ছে ডাইং, প্রিন্টিং, আর এটা হচ্ছে কি Finishing. ফিনিশিং। আচ্ছা, ফিনিশিং। এখন তো মোটামুটি এই সম্পর্কে আমার বেসিক কিন্তু ধারণা আমাদের মোটামুটি আছে, যেগুলো আমরা জানি। এখন আসলে ল্যাব ডিপটা আসলে ল্যাব ডিপের প্রথম কাজ হচ্ছে কোন একটা বায়ার যখন আমাদের একটা স্যাম্পল দেবে, সেই স্যাম্পলটা কি হতে পারে বলো তো? এই স্যাম্পলটা শুধু ফেব্রিকই না, স্যাম্পলটা একটা প্যাটার্ন নাম্বার হতে পারে। কি নাম্বার? প্যাটার্ন নাম্বার। আমরা জানি প্যাটার্ন বুক আছে তাই না? প্যাটার্ন নাম্বার যেমন একটা কালার আছে, যেমন 19 20 30 টেক্স, অথবা হচ্ছে কি 20 30 40 টেক্স। কি বললাম? 10 100 ক্লাস হচ্ছে 19 20 30 টেক্স, 20 30 40 টেক্স। একটু ব্যাক করো, ক্রস করো। Close করো। যেটা বলতেছিলাম যে বায়ার আপনাকে একটা কি দিতে পারে, এটা হচ্ছে ফেব্রিক দিতে পারে, ফেব্রিক যদি না দিতে আপনাকে একটা পেন্টুল নাম্বার দিয়ে দিল, এই কালারে এটা হচ্ছে কি করবে, এটা হচ্ছে মিলাই দেবে। হ্যাঁ, তো যখন আমাকে একটা স্যাম্পল দেওয়া হলো, স্যাম্পলটা আমরা ল্যাবে আসা করি, ল্যাবে আমরা কি করি, ল্যাবে প্রিপেয়ারিং করি তাই না? কি করে ল্যাবে? ল্যাবে হচ্ছে আমরা প্রিপেয়ারিং করি, ল্যাবে হচ্ছে প্রিপেয়ারিং করি। এখন প্রিপেয়ারিং হতে পারে কত মিলিমিটার পর্যন্ত হতে পারে, 0.1 হতে পারে, 0.5 হতে পারে, এভাবে 1 হতে পারে, 1.5 হতে পারে, 2 হতে পারে, এভাবে যে প্রিপেয়ার করা হয় প্রিপেয়ারিং গুলো আমাদের করবে। এখন কথা হচ্ছে প্রিপেয়ারিং ছাড়া, প্রিপেয়ারিং আগে মুখে করা হতো, এখন কি ব্যবহার করা হয়? প্রিপেয়ারিং মানে কি? আর মুখে আমরা হচ্ছে প্রিপেয়ারিং এর পরিবর্তে এখন যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অটো ডিসপেন্সার। অটো ডিসপেন্সার। এখন অটো ডিসপেন্সারের কাজ কি আসলে স্যার? এটা তো জানা দরকার। অটো ডিসপেন্সার আসলে কি হয়? অটো ডিসপেন্সারে যেটা করা হয় সেটা হচ্ছে কম্পিউটারে প্রোগ্রাম সেট করে দেওয়া হয়। কম্পিউটারে কি করা হয়? প্রোগ্রাম সেট করে দেওয়া হয়। প্রোগ্রাম সেট করে দিলে আমি যে কমান্ড দেবো সেই কমান্ড অনুযায়ী আমাকে রেসিপি তৈরি করে দিবে। এখন কথা হচ্ছে এখানে রেসিপিগুলো কি তৈরি করা হয়? এখানে সলিউশন তৈরি করে দেওয়া হয়। কি করা হয়? সলিউশন তৈরি করা হয়। এখন প্রশ্ন হতে পারে স্যার সলিউশন কি? তাহলে আমাকে যদি কেউ বলে যে 1% সলিউশন মিন্স কি? এক গ্রাম রক্ত আর 100 গ্রাম কালারের সাথে 100 ml পানি 99 99 ভাগ 99 ডাই 1 গ্রাম রক্ত ওয়াটার নাকি? উল্টোটা ওটা 1 গ্রাম ডাই 1 গ্রাম রক্ত আর 1 গ্রাম ডাইস 1 গ্রাম 1 গ্রাম ডাইস 1 ml তাহলে কি হবে? তাহলে কি বলেন? 1 গ্রাম হচ্ছে ডাইস 1 গ্রাম ডাইস ডাই 99% 99 ওয়াটার সিসি ওয়াটার। সিসি বা ml একই কথা তাই না? তাহলে আমি কি করলাম 1% আগে সলিউশন তৈরি করে নিলাম। এরকম আমাদের কি করা হয় অটো ডিসপেন্সারে ওগুলো যে থাকে কি থাকে ওগুলোতে আমাদের সলিউশন তৈরি করি। কনিক্যাল ফ্লাক্সে কি করা হয়? এমনিতে কনিক্যাল ফ্লাক্সে সলিউশন তৈরি করা হয়। এরকম বড় বড় পটগুলো থেকে এই পটগুলোতে কি করা হয়? বিভিন্ন কালারে সলিউশন তৈরি করে রাখা হয়। এখন আমার দরকার হচ্ছে তাহলে আমার যে কালার দরকার বা যে টোন দরকার সে পেন্টুল ডুব হোক আর ফেব্রিক্স হোক, এটা তো আমরা জানি যে আসলে আমরা কোন টোনটা মেলানোর চেষ্টা করছি। তখন ওই টোন অনুযায়ী আমরা কি করবো? কমেন্ট দিলে একটা সলিউশন আমরা বা রেসিপি তৈরি করে নিব। এখন এখানে প্রশ্ন হতে পারে যে স্যার আসলে যে রেসিপিটা দেওয়া হয় অ্যাকুরেট কি? অ্যাকুরেট কি না? এটা একটু মনে রাখতে হবে যে 100% অ্যাকুরেট না হলেও প্রায় 99% অ্যাকুরেট হবে। কারণ কি বলতো? আমরা যখন মুখে প্রিপেয়ারিং করি, প্রিপেয়ারিং করার সময় কি খুবই ডাইং বিষয়টা কিন্তু খুব সূক্ষ্ম জিনিস। কারণ একটা জিরো এখানে কিন্তু কি আছে? মূল্য আছে। কেন বললাম যে ডাইং এর জিরো একটা মূল্য আছে কেন বলতো? এমনি কথাটা বলে দিচ্ছি, অন্য কোনো জায়গায় জিরোর মূল্য না থাকলেও ডাইং এর জিরোর একটা মূল্য আছে বা মূল্য আছে। এটা যারা ডাইং এ জব করে তারা খুব ভালো করে বুঝেছে আসলে জিরোর মূল্য কত সূক্ষ্ম। হ্যাঁ অনেক কিছু বলে মনে জিরো যদি না দেয় সাথে যদি 1 দেয় তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে। রাইট কালার চেঞ্জ হয়ে যাবে রাইট। আমরা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমাদের গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে যে আমাদের যে ডাইং এর যে রেসিপি লাইট মিডিয়াম ডার্ক আমরা তিনটা জিনিস ব্যবহার করি, রেড ব্লু ইয়েলো না?
রেড ব্লু ইয়েলো তিনটা প্রাইমারি কালার দিয়ে আমরা সবকিছু মিলাবো। এগুলো প্রত্যেকটা ভ্যালুই কিন্তু যোগ করে দেখা হয় যে এটা লাইন শেড নাকি মিডিয়াম শেড নাকি ডার্ক শেড। এখন এখানে যদি আমি যোগ করার সময় ধরেন 0.002 আছে, ধরেন আমি 0.2 দিলাম, তাহলে আমরা যে রেসিপি নিলাম সেই রেসিপিটা পুরো নিয়ে ডাইরেক্ট শেডটা মিলবে না, ফ্রন্টটা মিলবে না। তো এই জিরোর ভ্যালু কতটুকু? অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। কারণ যারা হচ্ছে ডাইরেক্টের প্রধান কাজ কি, যারা নতুন হিসাবে জয়েন করে, যারা এক্সিকিউটিভ, তাদের কাজ কি, কোন কাজ কি? ডাইরেক্ট রেসিপি ক্যালকুলেশন চেক করা। ক্যালকুলেশনটা খুব গুরুত্বপূর্ণ। ক্যালকুলেশন চেক দেওয়া হয় কেন? স্যাররা বলে ভালোভাবে ক্যালকুলেশন ডাইরেক্ট ক্যালকুলেশনটা দেখবা, চেক করে দেবা ঠিক আছে কিনা। কারণ হচ্ছে একটা জিরো যদি রোল করা হয় অর্ধে 5 ঘন্টা বা 6 ঘন্টা ধরে ডাইং করবে, পুরো টাইমটাই সো ডাইংয়ের প্রত্যেকটা সেকশনে যারা যারা কাজ করে ল্যাব থেকে শুরু করে পাল প্রত্যেকটা জায়গায় সময় রাখতে হবে, নাহলে শেড কিন্তু আমাদের মেলানো পসিবল না। ঠিক যেটা বলতেছিলাম, তাহলে আমরা এই সলিউশন করলে অটো ডিসপেন্সারে ছিল, তাহলে অটো ডিসপেন্সারে যেটা করা হয়, যেটা মানা হয় সেটা হচ্ছে 99% যে রেসিপিটা সূক্ষ্ম। কারণ কি বলতো, মানুষ মাত্র ভুল করে, অর্থাৎ আমরা যখন হচ্ছে এই যে রেসিপিটা তৈরি করবো এবং প্রিপেয়ারিং করবো, আমরা যখন মুখ দিয়ে ধরবো, ধরে বলা আছে যে আমি 0.5 গ্রাম তুলবো, 0.5 মিলি তুলবো, এটা ধরেন আপনি চলতে দেখতেছেন যে 0.5 হয়েছে কিনা, 0.4 হয়েছে, কষ্ট না? অনেক ঝামেলা স্যার। ধরেন এইভাবে কত প্রিপেয়ারিং করবে, সারাদিন যে কাজ করতেছে প্রিপেয়ারিং করতেই আছে, গেছে কিছু হতে চায়, এটা বেশি ভয় কি নাই, আমাকে ভয় করা লাগে কাজ করে। তো এই প্রবলেমটা কেন প্রবলেমটা দূর করার চিন্তা করবো, এরপর দেখতেছে এইভাবে যখন আমরা রেসিপি তৈরি করতেছি, রেসিপি যখন করা হয় ডাইনিং আর সেগুলো, তাহলে কি ল্যাবের সমস্যা। তো অনেক বিচার বিশ্লেষণ করে দেখা গেল আমরা যখন প্রিপেয়ারিং করি, নট অনলি প্রিপেয়ারিং, এখন ধরেন এটাতে প্রিপেয়ারিং করলাম, আমি যখন ডাইসগুলো মাপবো, ডাইসের কালার তো কম বেশি হয়ে যাবে, যেহেতু হলো বিজলি ব্যালেন্স বা হচ্ছে ব্যালেন্স ব্যবহার করা, ব্যালেন্সে তো ওটা তো ভুল দেয় না, এখন ওটা না হয়, কিন্তু হাতে যেটা আমরা করলাম এটা তো অবশ্যই ভুল হবে, তখন কি হবে? এই সমস্যা সমাধান করার জন্য অটো ডিসপেন্সার আমার আছে। এখন অটো ডিসপেন্সার যেটা আমরা যারা কমান্ড করবো সেটাই দিই। এখন আমার ধরেন আমার যে রেসিপি আমি একটা চাই, ওই রেসিপি অনুযায়ী আমি ডিরেকশন দিলে কিন্তু আমার অটো চলে আসতেছে, এখানে কিন্তু জাস্ট কমান্ড দাও, এখানে কিন্তু মুখ দিয়ে বা হাত দিয়ে প্রিপেয়ারিং করে কোনো কিছু করতে হবে না। এই জন্য এখন রেসিপি তৈরি করা হয় কি অটো ডিসপেন্সার, এখন আর প্রিপেয়ারিং দিতে ব্যবহার করা হয় এটা কিন্তু পিগমেন্টের জন্য না, এই সবার জন্য। যেমন স্যার ডিজিটাল প্রিন্টিং এর স্যার আমি স্যার পিগমেন্ট তো লিকুইড আকারে থাকে, একদম পর আবার সলিডটা কিন্তু স্যার লিকুইড আকারে থাকে। আমি না ডাইয়ের কথা বলতেছি, জাস্ট প্রিন্টিং এর কথা বলি, শেড বানাইতেছি শেডের আমি জাস্ট রেসিপি নিয়ে কথা বলতেছি, হ্যাঁ প্রিন্টিং সেকশনের কথা বলি, প্রিন্টিংটা আলাদা, পেস্ট করা, কালার পেস্ট করা আলাদা ইস্যু। ডাইং এর পরে তো প্রিন্টিং, আমি ডাইয়ের কথা বলতেছি, ডাইয়ে কিভাবে রেসিপি নেওয়া হয়, ক্যালকুলেশন করা হয়, শেড কিভাবে করা হয়, এই পুরো পড়াটাই 28 তারিখের পরীক্ষা। যা বলতেছি এটা 28 তারিখে পরীক্ষা দেবে। আপনাদের যে ল্যাব ফাইনাল পরীক্ষাটা হবে সেটা হচ্ছে এটার উপরে, স্টাডি অন ডাইং রেসিপি ক্যালকুলেশন এবং স্টেপ মেজারমেন্ট, এইটার উপরে আপনাদের থাকবে। তো এই পর্বে স্যার আমরা এই সেমিস্টারে ল্যাব পরীক্ষাতে সম্পূর্ণ ভিন্ন রকম। কেন? আগে তো আমরা ল্যাব পরীক্ষা দিয়েছি, আমাদের ল্যাব ধরা দিয়েছি, আমাদের ল্যাব রিপোর্ট থেকে একটা ল্যাব পরীক্ষা দিয়ে ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, দেখেন বোঝান তাহলে হবে। তাহলে এখন কি হইলো, অটো ডিসপেন্সার ব্যবহার করলে আমরা খুব সহজে কি করতে পারবো, ডাইংয়ের রেসিপি তৈরি করতে পারবো। তাহলে ডাইংয়ের রেসিপি তাহলে পারা যাবে না, যে সেটা কিভাবে কি সম্ভব। এখন যদি আমি বলি যে ডাইং রেসিপি, আমি ভালো করে জিজ্ঞেস করলাম যে ডাইংয়ের রেসিপি কিভাবে তৈরি করা যায়, বলা যাবে না? আচ্ছা এখন ক্যালকুলেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের যে ফেব্রিক ওয়েট থাকে, ওয়েটের সাথে লিকার রেশিওর একটা ভালো সম্পর্ক আছে। লিকার রেশিও হচ্ছে গত ক্লাসে আমি বলছিলাম লিকার রেশিও, হ্যাঁ 1:10, 1:8, 1:6। এটা নিয়ে একটা তর্ক বিতর্ক হয়েছিল, না কি তর্ক বিতর্ক হয়েছিল কারণ মনে আছে কিনা না? আচ্ছা স্যার হ্যাঁ, বলা হয়েছিল যে সবচেয়ে বেশি কোনটা বেশি ব্যবহার করা হয়, 1:10 অথবা 1:8। এখন লিকার রেশিওটা আমি কমায়ও আমি ডাইং করতে পারবো, সেই ক্ষেত্রে সমস্যা কি হতে পারে? আমি আসতে পারি স্যার আনিবানোর সম্ভাবনা বেশি। ধাপা আসবে, হ্যাঁ ধাপা আপা এটা আনবেন আগুনের আমরা যেহেতু বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, হ্যাঁ তো আমরা যখন কোনো কিছু বলবো আবার ডিগ্রি কেন নিচ্ছি টেকনিক্যাল কথাবার্তা। না, আমি এটা অন্যভাবে মানে আমি বলতেছি আর কি,
আমরা যেহেতু বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমরা ফ্লোরে যারা কাজ করে অপারেটর তারা কিন্তু আলাদা ল্যাঙ্গুয়েজ, বাট যেহেতু আমরা বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তো আমরা টেক্সটাইলের ভাষায় যে জিনিসগুলো সেগুলো আমরা ব্যবহার করি, ঠিক আছে? চেষ্টা করবো টেক্সটাইলের যে টার্মগুলো ওগুলো দেওয়ার জন্য। এখন যেটা বলা হলো সেটা হচ্ছে আমি কি বলতেছিলাম, তাহলে রেসিপিটা আমরা পারবো। ক্যালকুলেশন একটা যেটা বললাম যে লিকার রেশিওর সাথে একটা সম্পর্ক আছে। লিকার রেশিওর সাথে আমি টোটাল কতটুকু লিকার রেশিও নিব এটা সম্পর্ক কি? ধরেন ফেব্রিক ওয়েট দিয়ে আছে হচ্ছে ফেব্রিক ওয়েট দিয়ে আছে কত গ্রাম? কত গ্রাম? 1 কেজি স্যার। ধরেন 10 গ্রাম। লিকার রেশিও দিয়ে আছে কত? 1:7। তাহলে টোটাল কত হবে? এই টোটাল ক্যালকুলেশন 10:7 মানে 70 ml ওয়াটার। অর্থাৎ লিকার রেশিওর সাথে ফেব্রিক ওয়েট গুণ অবস্থায় সবসময় গুণ করতে হবে, ঠিক আছে? এখন এই লিকার রেশিও যেটা সবসময় মনে রাখতে হবে, আমরা কমেও আমরা ডাইং করতে পারবো। এখন যেহেতু গবেষণা চলতেছে, যেহেতু ডাইংয়ে হিউজ পরিমাণ পানি দরকার, এই পানি এখন এখানে আরেকটা বিষয় আছে, যেহেতু ডাইংয়ের কথা বলছি, আমরা দুটো টার্ম সম্পর্কে জানি কিনা আমি জানি না। WTP, CETP আর আছে ETP, তিনটা টার্ম সম্পর্কে আমরা পরিচিত করি। ডাইংয়ে আমরা যেহেতু পড়াশোনা করি পরিচিত আমরা। WTP মানে কি? ওয়াটার ট্রিটমেন্ট, ওয়াটার ট্রিটমেন্ট, ওয়াটার ট্রিটমেন্ট, ওয়াটার ট্রিটমেন্ট। ETP means effluent treatment plant. effluent treatment, effluent treatment plant. CETP means স্যার পাইনি স্যার। CETP means হচ্ছে common effluent treatment, common effluent treatment, treatment। এখন এই যে ডাইংয়ে পানি বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে, এখানে যে খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আছে, সেটা হচ্ছে ETP তে কি করা হয় আর CETP তে কি করা হয়। CETP আগে ব্যবহার করা হতো, CETP কি করা হতো? আগে ব্যবহার করা হতো। কমন ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান, আমরা তো বুঝি ETP মানে কি, জানি তো? তিনটা জিনিস আছে ETP এর মধ্যে, হ্যাঁ? পড়া কি বোঝা যাচ্ছে তো? জি স্যার। না বুঝতে পারলে বলবেন, হ্যাঁ? আমি বলে একটু এটা আমরা যখন পড়াশোনা করি স্যার এটা নিয়ে না স্যার। আমি সব এখানে লিখতেছি, হ্যাঁ? আমি যেটা বলতেছিলাম যে ETP এর সাথে তিনটা টার্ম জড়িত। কয়টা টার্ম? তিনটা। একটা হচ্ছে ল্যাকটিক, একটা হচ্ছে ইনফ্লুয়েন্স, একটা হচ্ছে কি? এটা হচ্ছে ইনফ্লুয়েন্স, একটা হচ্ছে ইফ্লুয়েন্স, ইফ্লুয়েন্স আর হচ্ছে কি? আর এটা হচ্ছে স্লাশ, আর এটা হচ্ছে স্লাশ। তাহলে ETP এর সাথে কয়টা সম্পর্কিত? তিনটা টার্ম, ইনফ্লুয়েন্স, ইফ্লুয়েন্স আর একটা হচ্ছে স্লাশ। ইনফ্লুয়েন্স কাকে বলে? ইনফ্লুয়েন্স হচ্ছে untreated industrial waste water, industrial waste water। এটা কিসের জন্য বলা হচ্ছে? এটা বলা হচ্ছে যে আমাদের টেক্সটাইলে যেহেতু ডাইংয়ে অনেক বেশি পরিমাণে পানি ব্যবহার করা হয়, পানিটাকে আমরা কিভাবে কমায় আবার পুনরায় ওই পানিটা ব্যবহার করতে হবে সেই প্রসেসগুলো আমি কথা বলছি। তাহলে untreated industrial waste ট্রিটমেন্ট, সেটা কি বলা হয়? ইনফ্লুয়েন্ট। ইনফ্লুয়েন্ট মিন্স হচ্ছে ট্রিটেড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার। আর স্লাশ কি? সলিড পার্ট separated from waste কি? water। মানে ETP means হচ্ছে one kind of recycling। ETP means one kind of recycling। recycling মানে হচ্ছে আমরা যেটা এই যে পানিটা ব্যবহার করছি, এই পানিটা পুনরায় ট্রিটমেন্ট করে আবার পুনরায় সেই পানিটা আমরা ব্যবহার করছি। তাহলে আমাদের দিন দিন ফ্রেশ ওয়াটারের পরিমাণ অনেক বেশি লাগতেছে না? ধরেন যখনই ড্যাম করতেছি নতুন পানি করতেছি, যখনই ড্যাম করতেছি নতুন পানি। তাহলে যেহেতু 1 কেজি পানির দাম কত? 1 লিটার পানির দাম কত? এখন বর্তমানে 8 টাকা বা 9 টাকা। 1 লিটার পানির দাম যদি 8 টাকা হয়, কত হাজার লিটার পানি আমরা ব্যবহার করে দেয়? হিউজ। তাহলে এই কস্টটাকে কমানোর জন্য যেটা করা হয় সেটা হচ্ছে ETP প্ল্যান্ট ব্যবহার করা হয়। ETP প্ল্যান্টে যেটা করা হয় ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট মানে হচ্ছে কি?
আমাদের যে ওয়েস্ট ওয়াটার মানে ডাইং পর্যায়ে যেটা কি ডাইং এর পানি হলো ভালো ভালো না এটা ডাটি রং যুক্ত পানি এই পানিকে আমরা কি করব রিসাইক্লিং করব বা ট্রিটমেন্ট করব এই ট্রিটমেন্ট প্রসেসের মাধ্যমে পুনরায় আমরা রিসাইকেল করে ফ্রেশ পানিটা পেয়ে যাব ইটিপির অনেক কোনো সাইকেল আছে অনেকগুলো ট্রিটমেন্ট লেভেল ফলো করা হয় তার মধ্যে করা হয় প্রাইমারি প্রিলিমিনারি প্রাইমারি সেকেন্ডারি ও টারশিয়ারি এই চারটা ট্রিটমেন্ট লেভেল অবলম্বন করে কি করা হয় ইটিপিকে রিসাইকেলিং করে এটা ব্যবহার করা হয় এখন আসলে ইটিপির সাথে আরেকটা জিনিস সম্পর্ক হচ্ছে সিইটিপি এখন আমরা সবসময় বলি যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেই ইন্ডাস্ট্রিগুলো কি হতে হবে ইন্ডাস্ট্রিগুলো গ্রিন ফ্যাক্টরি বা সাস্টেনেবল হতে হবে সাস্টেনেবল হতে হবে সাস্টেনেবল হওয়ার শর্ত কি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে যেটা থাকতে হবে কি থাকতে হবে ইটিপি প্ল্যান্ট ইটিপি প্ল্যান্ট থাকতে হবে এটা এখন আছে এখন সিইটিপি কি সিইটিপি মিন্স হচ্ছে কমন ইনফ্লুয়েন্স ট্রিটমেন্ট প্ল্যান্ট কমন ইনফ্লুয়েন্স ট্রিটমেন্ট প্ল্যান্ট মিন্স হচ্ছে ধরেন এখানে আমরা পাশাপাশি একটা ইন্ডাস্ট্রি না অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে ধরেন চারটা ইন্ডাস্ট্রির জন্য একটা কি ইটিপি প্ল্যান্ট এটাকে বলা হয় কমন ইনফ্লুয়েন্স ট্রিটমেন্ট প্ল্যান্ট এখন এই জায়গা থেকে এখন ইন্ডাস্ট্রিগুলো সরে আসছে কেন ধরেন আমার লাগে এখন লাগলো মনে করেন 500 টাকা রাইট ওর লাগে 500 টাকা ডিজেল জিনিসটা থাকা আলাদা বিষয় অন্যের কাছে ধার করে জিনিস চলাটা আলাদা বিষয় আমি যখন ইটিপি প্ল্যান্ট ব্যবহার করব আমি নিজের মতো ব্যবহার করতেছি না এখানে কমন যখন থাকবে চারটা ফ্যাক্টরির একটা ইটিপি প্ল্যান্ট তখন বিষয়টা কেমন হবে ও মনে করে আমার অর্ধেক ও মনে করে আমার অর্ধেক ও মনে করে আমার অর্ধেক তো হিসাব থেকে আলাদা আগে সিইটিপিটা খুব কমন ছিল সিইটিপি মিন্স হচ্ছে কমন ইনফ্লুয়েন্স ট্রিটমেন্ট প্ল্যান্ট সবগুলো কি করা হয় ওয়েস্ট ওয়াটারকে পরবর্তীতে রিসাইকেল করে ফ্রেশ ওয়াটারে কনভার্ট করা হয় ঠিক আছে এখন ডাইনে যেটা করা হচ্ছে যে পানির কথা যেটা আমি বললাম যে বারবার যে লিকার এর কথা বলতেছি যে বেশি ব্যবহার করলে ডাইনে বেশি পরিমাণে পানি খরচ হবে সেই পানিকে আমি রিসাইকেল করতে পারবো কোন পদ্ধতিতে ইটিপির মাধ্যমে রিসাইকেল করে পানি ব্যবহার কমাতে পারি এখানে আরেকটা বিষয় জানা দরকার খুব যে আমি যদি লিকার রেশিওটা কমাই দিই 1:6 করি সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যেহেতু লিকার রেশিও কম যদি আমি ডার্কার শেড ব্যবহার করি ডার্কার শেড মিন্স কি শেডের পার্সেন্টেজ 3 এর উপরে তো ডাইরেক্ট শেডের ক্ষেত্রে যদি আমি শেড পার্সেন্টেজ বেশি হয়ে যায় তখন কি হবে আমি যদি কম পানি ব্যবহার করি তাহলে কি হবে ডাইরেক্ট আগে বেশি এজন্য আমরা যখন লিকার রেশিওটা নিব তখন আমরা ফলো করব যে আসলে কালারটা লাইট মিডিয়াম এবং ডার্কার কোনটা যদি লাইট মিডিয়াম হয় ইটস ওকে আমি ব্যবহার করতে পারতেছি যদি ডার্কার বা স্পেশাল শেড হয় সেক্ষেত্রে আমি লিকার রেশিওটা কমাই দেওয়া হবে কমাইলে কি হবে বুঝা গেছে দেখেন লিকার রেশিও কমাবে তখন ডাইসের পরিমাণ বাড়ে গেছে ডাইসের পরিমাণ যদি বেশি বাড়ে এখন পানির মধ্যে যদি না ঢোকে তাহলে কি ডাইং হবে হবে না এইজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বোঝা যাচ্ছে তো এই জিনিসগুলো ঠিক আছে আরেকটা এখন আসলে হচ্ছে শেড শেড কিভাবে মেজারমেন্ট করা গত ক্লাসে বলছি শেড কিভাবে মেজারমেন্ট করা হয় তার আগে আরেকটা জিনিস সম্পর্কে জানা দরকার এটা তো আমরা রেসিপি আমি তৈরি করলাম তাই না এখন রেসিপিতে আরেকটা জিনিস দেয় ডাটা কালার আমরা নাম শুনছি কিনা ডাটা কালার ডাটা কালারের পরীক্ষা থাকবে আপনাদের হ্যাঁ বা জিজ্ঞেস করা হবে বাইরে বলতে ডাটা কালারের ফাংশন কয়টা ডাটা কালার ফাংশন কয়টা ডাটা কালারের ফাংশন হচ্ছে দুইটা কি কয়টা দুইটা একটা হচ্ছে রেসিপি চেক এটা হচ্ছে কি রেসিপি চেক আর এটা হচ্ছে রেসিপি মেকিং আর হচ্ছে রেসিপি চেক ডাটা কাজ কি দুইটা একটা হচ্ছে রেসিপি চেক আর একটা হচ্ছে রেসিপি মেকিং ডাটা কালারে কি হয় ডাটা কালারে আমাদের আমরা যদি স্যাম্পলটা ধরি তাহলে আমাদের একটা রিপোর্ট দিবে রিপোর্ট মানে ধরেন গত ক্লাসে বলতেছিলাম একটা শেড যা ডাইমে বড় বড় পদে যায় না ডিজিএম বা এইচএম তাহলে কেন তাদের দক্ষতার জন্য যে আমি এই শেডের কালেকশনটা আমার নতুন ধরা 1 বছর বা 2 বছর আমি চয়েস করছি সেক্ষেত্রে যেটা হয় যে আমি বড় একটা শেডে ডিসিশন নিতে গেলে আমার চিন্তা করতে হবে আসলে এর কি দিলে সেটা মিলবে তো যারা ডিজিএম বা এইচএম তারা তো অনেক ধরে চাকরি করে 10 বা 15 বছর ধরে চাকরি করে তাদের আইডিয়াটা খুব ইউনিক হয় কারণ খুব সহজে চিন্তা করতে পারে যে আমি এটাতে কি দিব ধরেন একটা শেডের ক্ষেত্রে সেটা বুঝাতে পারতেছি না ডিজাইন বাইজে তখন যেটা করা হয় তো ওই শেডটা নিয়ে ডাটা কালারে যাওয়া হয় ডাটা কালারে গেলে আমরা একটা চৌম্বকের মতো একটা অংশ থাকে ওই কাপড়টা যখন দেওয়া হয় প্রেস করা হয় তখন কাপড়টা রেজাল্ট শো করা মিন্স হচ্ছে এটা কি লাইট নাকি মিডিয়াম নাকি ডার্ক এখানে পাস পেলের একটা অংশ থাকে কি থাকে পাস পেলের অংশ থাকে আর বলতে রাইট
A B C এটা ভ্যালু থাকে, হ্যাঁ, ডার্কার লাইটার এগুলো ভ্যালু থাকে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আরেকটা জিনিস থাকে, গত ক্লাসে বলছিলাম, সেটা কি থাকে? মেটামেরিজম। সিএমসি কত দূর দাদা? হ্যাঁ, সিএমসি সিএমসি তো সিএমসি বা মিটার, এটাকে বলা হয় মেটামেরিজম। সেটা কি বলা হয়? মেটামেরিজম। এখানে একটা মেটামেরিজম শো করে। এই মেটামেরিজমটা কি আসলে? এক এক পয়েন্টে এক এক রকম তার ডাইং জিনিসটা কিন্তু খুব মজার, যদি আমরা বুঝতে পারি অনেকগুলো বিষয় থাকে যেগুলো বুঝায় পড়াতে পারলে অনেক ভালো। এখন এই শেডকে আমরা চেক করি, লাইট বক্সে চেক করি, লাইটে অনেকগুলো সোর্স থাকে, লাইটে অনেকগুলো সোর্স থাকে। একটা হচ্ছে কি P65, TL83, TL84, UV, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। এখন যেটা করা হয় সেটা হচ্ছে মেটামেরিজমটা খুব ভালো ঠিক খারাপ। যদি বলা হয় যে মেটামেরিজম ইজ গুড অর ব্যাড ফর দ্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এক কথায় অ্যান্সার হবে মেটামেরিজম ইজ ব্যাড। কেন ব্যাড? সেটা হচ্ছে মেটামেরিজম থাকা যাবে না। ধরো তুমি একটা কাপড় তুমি সাদা দেখছো হচ্ছে D65 মানে দিনের আলো তুমি সাদা দেখছো। এই শেডটা যদি তুমি TL83 যে সাদা না দেখে তুমি একটু রঙিন দেখো আর বেশি, ধরো হচ্ছে ব্লু কালার দেখে দেখছো, এটাকে বলা হয় মেটামেরিজম। এই মেটামেরিজমে কি মানুষ কাপড় কিনবে? ধরো তুমি পরে আছো সাদা, একটু পরে দেখো বেগুনি হয়ে গেছে, থাকে না? মানুষ কি ড্রেস আপ করলে কাপড়ে একটা ম্যাচিং থাকে, যেমন এই কাপড় প্রিন্ট করা শার্ট, এখন এই কাপড়ের মধ্যে হুট করে একটা হলুদের মাঝখানে ভালো লাগছে না। তো মেটামেরিজমটা হচ্ছে আমরা যে শেডটা চেক করবো, এই শেডটা বিভিন্ন লাইটস আছে একই রকম দেখাবে। যদি এক দেখায় তাহলে কি এটা ভালো, যদি না দেখায় সেটা মেটামেরিজম। মেটামেরিজমের ভ্যালু সবসময় কি হয়? 1। যদি 1 হয় সেটা কি হবে? সেই রিপোর্টটা পাস করবে। যদি 1 এর উপরে হয়ে যায় সেটা কি হবে? ফেল দেখা হবে। এজন্য মেটামেরিজমের ভ্যালু সবসময় কি রাখা হয়? 1 রাখা হয়। ঠিক আছে? এখন যেটা বলা হলো শেড চেক করতে হবে, শেড আমরা দুইভাবে চেক করতে পারি। এখন ডাটা কালার থেকে আমি দেখালে আমি কি করতে পারবো? যে যখন আমি দেব তখন দেখা যাচ্ছে এখানে কি আছে, লাইট গ্রিন আর ব্ল্যাক, আমাদের রেড ব্লু ইয়েলোর পরিমাণ দেয়া আছে। যদি আমার তখন আমি আইডিয়া পাবো যে আসলে এই শেডে রেড লাগবে, ব্লু লাগবে নাকি ইয়েলো লাগবে। যখন আমি একবারে ডাইমেনশন মিলাতে পারবো না তখন আমার ডাটা কালার সাহায্য ডাটা কালার খুব সহজে সাহায্য নেওয়া হয়। কিছু সেনসিটিভ কালার আছে যেগুলো ক্রিটিক্যাল শেড বলা হয়, যেমন গ্রিনিশ টার্কিশ কালার, হ্যাঁ, গ্রিনিশ টার্কিশ এই কালারগুলো অনেক সেনসিটিভ বা ক্রিটিক্যাল কালার বলা হয়। এগুলো ম্যাক্সিমাম সময় শেড মেলে না, এই শেডগুলো ম্যাচ করার জন্য ডাটা কালারের সাহায্য নেওয়া হয়। ডাটা কালার ইজ ওয়ান কাইন্ড অফ মিডিয়া, মানে এটা হেল্প নেওয়া হয়, জাস্ট আইডিয়া জেনারেট করে। ডাটা কালার যে রেসিপি দিবে সেই রেসিপি জয়েন করলে আবার সে বুঝবে না। ডাটা কালার যে রেসিপি দিবে সেই রেসিপি কাছাকাছি কম বেশি করে কিন্তু কি করা হয়, আবার একটা রেসিপি তৈরি করা হয়। হ্যাঁ, কম্বিনেশন দেওয়া হয়। এটা মনে রাখতে হবে, ডাটা কালার যে রেসিপি দিল, কম্পিউটার যে রেসিপি দিছে সেটা দিয়ে ডাইভ মারা দেব হবে না। ক্লিয়ার? পৃথিবীর জগৎটা কিন্তু উন্নত, হ্যাঁ, ডাইভের জগৎ আরো বেশি উন্নত, কিন্তু খুব সহজে এগুলো না বুঝতে পারলে কিন্তু ঝামেলা হবে। ক্লিয়ার? তাহলে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কালার মেজারমেন্ট কিভাবে করা হয়। কালার মেজারমেন্ট, কালার বা শেড কিভাবে চেক করা হয়, তো দুইভাবে চেক করা হয়। লাইট বক্সে আমরা দেখি, আর একটা হচ্ছে কি দেখি, ম্যানুয়ালি দেখি, মানে চোখ দিয়ে দেখে আমরা কারেকশন দিই। আর একটা লাইট বক্সে দেখি, বা আমাকে বলে দেয় যে এই D65 এ এটা মিলাই দিবেন। D65 এ আমি গেলাম, শেড রাখলাম যে হ্যাঁ রেডিশ গ্রিনিশ কালার আমার দরকার, হয়ে গেছে শেড। ওকে, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে মোটামুটি আইডিয়া যে ডাইনিং রেসিপি ক্যালকুলেশন এবং শেড কিভাবে চেক করতে হবে। কোনো কোশ্চেন আছে এখানে ক্লাসে? ঠিক আছে, ঠিক আছে।